পরিশেষে সোশ্যাল মিডিয়া থেকে সংগৃহীত একটা লেখা আমি পড়েছি। এটা আমার নিজের লেখা নয়, যে ভাই লিখেছেন বা যে দাদা লিখেছেন সোশ্যাল মিডিয়াতে, সেখান থেকে সংগৃহীত। আমি খুব ট্রান্সপারেন্ট হইতে কাজ করি। আমার খোকা লুটবে বঙ্গ, করবে দেদার চুরি, তোমার খোকা বেচবে পূজায় ঘুগনি ঝালমুড়ি। আমাদের ভারতীয় জনতা পার্টির বিধায়করা কাল বা পরশু বিধানসভার গেটের বাইরে, তারাও চেষ্টা করবেন, পারবেন কিনা জানি না, ঝালমুড়ি বানাতে। তারা চেষ্টা করবেন ঝালমুড়ি কেটলি এসব নিয়ে প্রতীকী তারা প্রতিবাদ করতে সামিল হতে। আর আমাদের রাজ্যের প্রশাসনিক কর্তৃ যখন বলেছেন, তো বিধানসভার গেট থেকে এটা শুরু হয়ে যাওয়া উচিত। আর আমাদের পরিষদীয় দলের পক্ষ থেকে স্টাফ সিলেকশন কমিটির উপর একটা বিল আসছে আগামী পরশুদিন। আমরা সেই বিলে আলোচনায় অংশগ্রহণের পরে গান্ধী মূর্তির নিচে এবং মাতঙ্গিনী হাজরা স্ট্যাচুর নিচে মেধাযুক্ত যে কর্মপ্রার্থীরা বঞ্চিত হয়ে বসে আছেন দীর্ঘদিন ধরে, 500 দিনেরও বেশি, তারা আমরা বিজেপি এমএলএরা আমরা অ্যাসেম্বলির পরে তাদের সঙ্গে গিয়ে মিট করব। ঠিক আছে, এনি কোশ্চেন? একটা প্রশ্ন, আজকে উনি যখন মুখ্যমন্ত্রী যখন ভাষণ রাখছিলেন, একটা জিনিস দেখা গেল, প্রধানমন্ত্রী ভালো, বিজেপি খারাপ, চিতাকে সম্মান করেন, ভুলোকে নয়। এটা কি কৌশল নাকি প্রধানমন্ত্রী? এই কৌশলে বিজেপির লোকরা কেউ পাল দেয় না। এটাকে আপনি কিভাবে দেখছেন? না না, উনি চেষ্টা করে যাচ্ছেন নিজে বাঁচতে, ভাইপোকে বাঁচাতে। উনি অনেক কথা বলছিলেন, ববি ডাক পায়, শুভেন্দু ডাক, মানে আমার নাম না করেই বলছিলেন। তা আমি তো, স্পিকার আমাকে অ্যালাউ করলো না পার্সোনাল অ্যাটাক করার পরে। এ তো পার্লামেন্টারি ডেমোক্রেসির কাস্টম আছে এক্সপ্লেনেশন দেওয়ার। আমি তো ওদের সঙ্গে কোঅপারেট করেছি ইনভেস্টিগেশনে। আমি তো ওনাকে প্রশ্ন করেছি, আপনার ছবিগুলো তখনই তো মুখ থেকে তুই বেরিয়ে এসছে। এই যে হর্ষ নেহটিয়া, সঞ্জয় পুদিয়া, এরা যে ছবিগুলো কিনেছেন, এই ছবিগুলো এত টাকা দিয়ে কেনা হয়েছে কেন? জাগো বাংলার অ্যাকাউন্টে এত টাকা গেছে কেন? উনি তো রাইটার্স বিল্ডিং এর সামনে থেকে সুদীপ্ত সেনের দেওয়া অ্যাম্বুলেন্স, মোটরসাইকেলকে পতাকা নাড়িয়েছেন। আপনারা নিজেরা ছিলেন তো 12 সালে রাইটার্স বিল্ডিং এর গেটে, তখন নবান্ন চালু হয়নি। কাঁচের ঘরে বসে ঢিল মারলে হয়ে যায় খুব ভালো করা। শুভেন্দু অধিকারীকে বেজন্মা বলা যায়, আর শুভেন্দু অধিকারী দীপক ঘোষের বই রেফারেন্স দিলে তখন বাংলার সৃষ্টি, সংস্কৃতি, কালচার, রুচি, শালীনতা, এসব কথা আছে নাকি? দাঁড়ান, সৌরভবাবু হয়ে গেছে, নেক্সট। কংগ্রেস ইরেলিভেন্ট পার্টি, কংগ্রেসের কেউ খোঁজও রাখে না, কংগ্রেস এখানে নেইও। কংগ্রেস বলে কোনো বস্তু পশ্চিমবঙ্গে নেই। আমি কংগ্রেসকে অ্যাটাকও করতে চাই না। যদি 2-4 জন থাকেন তারাও সামিল হন, কারণ কংগ্রেস নিয়ে আমরা কোনো কথা এখানে বলতে চাই না। আপনি কংগ্রেসকে নিয়ে আমাকে প্রশ্ন করবেন না। আর এসব করে নিজের ভাইপোকে বাঁচাতে চাইছেন। যাদের বাড়ির বৌমারা চৌর্য ভিত্তিতে থাকে, তাদের সম্পর্কে আপনি কি বলবেন? আমি তো বারবার বলি, রুচিরা নারোলার এই যে অ্যাকাউন্টটা ব্যাংককে পরিষ্কার করছেন না কেন? মেনকা গম্ভীর সেই অ্যাকাউন্টটা ট্রান্সফার করে তার নামে করলো, ব্যাংক অ্যাকাউন্ট ক্লোজ করে এতগুলো সোনার ব্যাগ নিয়ে এলো, কাস্টমস ধরলো। উনি বলছেন রাত্রি 12টায় কেন রাখবে? ও তো টাইপো মিস্টেক। উনি একবার রাজ্যপালের কাছে ফাইল পাঠিয়েছিলেন রাত্রি ভোর 3টের সময় অ্যাসেম্বলি। নিজে করলেই ঠিক, 3 AM লিখে দিয়েছিল ওনার টাইপিস্ট। তারপরে মুখ্য সচিবকে রাজ্যপাল ডেকে পাঠিয়ে কারেকশন করে ওটা আবার 3 PM হলো। উনি ভুল করলে একবার 7 খুন মাপ, উনি একেবারে ধোয়া তুলসী পাতা। প্রধানমন্ত্রীকে ভালো বললেই তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাড় পেয়ে যাবে? আরে সি ইজ ট্রাইং। প্রধানমন্ত্রী লালকেল্লাতে যে ভাষণ দিয়েছেন, উনি তো উনার মতো নিচে নামতে পারবেন না। তো কলকাতাকে ইঙ্গিত করেছেন, এটা গোটা ভারতের লোক দেখেছে। গরিব খুঁজছে ছাদ, নেতা কিনছে ফ্ল্যাট টাকা রাখার জন্য। প্রধানমন্ত্রী লালকেল্লার ভাষণে বলেছেন, এবং আমাদের প্রধানমন্ত্রী
ইন কোশ্চেন অফ করাপশন জিরো টলারেন্স। অতএব করাপ্টেড যারা, তারা যেভাবেই যাই চেষ্টা করুন না কেন, এতে কোনো লাভ হবে না। ওদের লোকরা, স্পোক্স পার্সনরাও আমাদের পার্টির প্রথম সারি যে আমরা 3-4 জন নেতা আছে, আমাদের মধ্যে লাগানোর চেষ্টা করে, অমুক ভালো তমুক খারাপ, আমি না ABCD এসব বলেন। তা আমরা এসব ফাঁদে পা দেওয়ার লোক নেই। বিজেপি একটা আদর্শগত পার্টি এবং এখানে একটা কালেক্টিভ ডিসিশন হয়। আমরা কোনো মিটিংয়ে সিদ্ধান্ত নিয়ে আসি না, আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নিই। উনি পার্টিটা চালান একটা দোকানের মতো, কর্পোরেটের মতো, আর আমাদের পার্টিটা চলে বিজেপির গঠনতন্ত্র অনুযায়ী। আমরা ওয়েলকাম করলাম হাত তুলে। আমার বাড়িতে CID পাঠিয়েছিলেন 2বার, পুলিশ পাঠিয়ে সবগুলো অফিস তল্লাশি করেছেন। আমাদের সব MLA রাজি আছে, পাঠান। ওগুলো প্রমাণ দিয়ে বলতে হবে তো। ওনার মতো কি অজন্তার হাওয়াই চুটি পার্টি আমি নাকি? ওনার জন্মের আগে থেকে আমার বাড়ির সব বিজনেস আছে, আমরা ইনকাম ট্যাক্সে দিই। ওনার না আছে প্যান কার্ড, না আছে ইনকাম ট্যাক্স। ওনার ভাইপো 70 কোটি টাকার যে বাড়িটা তৈরি করেছে, হোয়াট ইজ ইজ প্রফেশন? প্রফেশনটা কি? উনি এখন সাধু সেজেছেন, ইলেকটোরাল বন্ডের মাধ্যমে টাকা নিচ্ছেন না। ইলেকটোরাল বন্ড ইনকাম ট্যাক্স ইনভেস্টিগেশন শুরু করেছে সমস্ত রাজনৈতিক দলের। তাজের ফ্লাইট করে বাগডোগরা যায় ভাইপো, এই কদিন আগে গেছে মালে, তার পেমেন্ট হয়েছে 31 লক্ষ টাকা। এই কালচার পশ্চিমবাংলায় ছিল না। ভোটের সময় লোক ইউজ করে হেলিকপ্টার, চার্টার ফ্লাইট, ভোটের জন্য লাগে, সব পার্টি ইউজ করে। এই জিনিস আমরা দেখিনি কখনো, যে কালচারটা উনি এখানে শুরু করেছেন। দাঁড়ান দাঁড়ান, অনেকক্ষণ বলছি। আপনি বলেছিলেন যে কাউকে আক্রমণ করা আপনি পছন্দ করেন না, এবং দেখা গেল যে গত কয়েকদিন আগেও আপনাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করা হলো। আপনিও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তি পরিচয় নিয়ে প্রশ্ন তুললেন, তাহলে এর শেষটা কোথায়? আমি আপনাকে পরিষ্কার কথা বলি, আমি আজকে দুপুরবেলা মাননীয়া ডাক্তার শশী পাঁজা আর একটা 3.5 বছরের জেল খাটা মাল, এরা দুজন মিলে যে প্রেস কনফারেন্সটা করেছে, এটা মনে হয়েছে আমার কাছে অনেকটা রক্ষণাত্মক। আমি বরাবরই বলি এটা বিজেপির কালচার। রাজনৈতিক লড়াই ওয়েলকাম, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতামূলক লড়াই ওয়েলকাম, যুক্তিতর্ক যেরকম আজকে হাউসে চিৎকার টিকা টিপ্পণী তো হবেই, কিন্তু সবাই পার্টিসিপেট করেছেন। যখন পার্সোনাল অ্যাটাক করেছেন, অশালীন কথা বলেছেন, আমাদের বেঞ্চ থেকে প্রতিবাদ হয়েছে। আবার আমাদের মেম্বারদেরকেও ওরা বাধা দিয়েছেন, টিকা টিপ্পণী করেছেন। অপোজিশন লিডারকে কার্যত আজকে ওরা বলার জন্য অ্যালাউ করেছে। অ্যালাউ মিন্স টিকা টিপ্পণী হলেও আমি বলতে পেরেছি, মুখ্যমন্ত্রীও বলার সুযোগ পেয়েছেন, যা খুশি বলেছেন, মুখে যা আসে। এটা তো কেউ খারাপ বলবে না, কিন্তু আমাদের বক্তব্যটা হচ্ছে, আপনারা যখন শুভেন্দু অধিকারীকে আপনাদের দলের, আমি ওর কোনো কথার উত্তর দিই না, বেজন্মা বলতে পারেন, পার্সোনাল ক্যারেক্টার নিয়ে বলতে পারেন প্রমাণ ছাড়াই, সেগুলো ব্যক্তি আক্রমণ হয় না। আর আমি ব্যক্তি আক্রমণ করিনি, কারোর বাবার নামও পরিবর্তন করিনি। যা আছে দীপক ঘোষের বইতে আছে। কয়লা ভাইপো SSKM এর সামনে সাইলেন্স জোনে এইভাবে 150 সাংবাদিককে নিয়ে পুলিশ দিয়ে রাস্তা বন্ধ করে, পিজির মধ্যে যদি সাংবাদিক সম্মেলন করে আমাকে পার্সোনাল অ্যাটাক না করতেন, আমি রাত্রি 8:30টার সময় মাননীয় প্রাক্তন বিধায়ক, সম্মানীয় অবসরপ্রাপ্ত IAS দীপক ঘোষ মহোদয়ের বই দুটো দেখাতাম না। আমি কখনো এ কাজ করিনি। আপনারা বাধ্য করেছেন। আর আমি পিতৃ পরিচয় পরিবর্তন করার কেউ নয়। আমি শুধু বলেছি, মাননীয় দীপক ঘোষের বই প্রায় 2 কোটি লোক পড়ে নিল PDF, এবং পুজোতে জামা কাপড়ের থেকেও বেশি চাহিদা দীপক ঘোষের বই। অনেক মেনস্ট্রিম মিডিয়া তার বাড়িতে গিয়ে
1-to-1 ইন্টারভিউ দেখাচ্ছে, সবাই জেনে গেছে। তাই আমি বলেছি যে এখন তো আমাকে আক্রমণ করতে গিয়ে নিজের পিতৃ পরিচয় নিয়ে মানুষ প্রশ্ন তুলছে, আমি করে প্রশ্ন তুলছি না। আমি যেটা জানি না বলতে পারবো। हिंदी में एक बार बता दीजिए एक सवाल। कौन सवाल? टीएमसी कोर्ट ने ये है कि आप अभिषेक बनर्जी को पर्सनल अटैक कर रहे हो, उसके फादर के नाम बोल रहे तो ही इज नॉट माई कॉम्पिटिटर भैया। उन्होंने राजनीति में आया है 2011 21 जुलाई, जब बंगाल में बहुत कार्यकर्ता अपने खून देकर मार्क्सवादी कम्युनिस्ट पार्टी को हटाया। 2011 में परिवर्तन आया। इस परिवर्तन का बाद उन्होंने दिल्ली से फ्लाइट लेकर इधर आया, उनको ए कैटेगरी का प्रोटेक्शन मिला, स्टेटस मिला। ममता जी ने 21 जुलाई ब्रिगेड में रैली हुआ था, वहां ऐलान किया जुबा तृणमूल का अध्यक्ष। जुबा, मैं यूथ का प्रेसिडेंट था। ये तो बहुत माने शर्म का बात है, एक ही पार्टी का 2 जुबा ऑर्गेनाइजेशन। उस दिन उनको पॉलिटिकली रिकॉग्नाइज किया और बंगाल में उनको लाया, और उनकी आइडेंटिटी ओनली आइडेंटिटी इज हर आंटी। उसकी ओनली आइडेंटिटी, ही इज द नेफ्यू ऑफ आवर चीफ मिनिस्टर एज वेल एज प्रोप्राइटर ऑफ द तृणमूल कंपनी। उसका दूसरा कोई आइडेंटिटी नहीं है। उनका जो आइडेंटिफिकेशन जिन्होंने दिया है, उसकी लास्ट चुनाव में मैं नंदीग्राम में करीब 2000 वोट में हराया, शुभेंदु ने हराया। शी लॉस्ट बैटल इन नंदीग्राम इन लास्ट जनरल इलेक्शन अगेंस्ट मी। कंपनी का मालिक को जिन्होंने हराया, वो कंपनी का मैनेजिंग डायरेक्टर मेरा कॉम्पिटिटर काउंटर पार्ट नहीं हो सकता। एक कान खुल के सुन लीजिए। मैं ओनली बताया एक से मेरे रिटायर्ड आईएएस दीपक घोष जी का जो किताब है, वो किताब थोड़ा पढ़ लीजिए। पढ़ना शुरू हो गया। बंगाल में 10 करोड़ से ज्यादा लोग हैं, 2 करोड़ लोग तो पढ़ लिया। सोशल मीडिया में आंकड़ा देख लीजिए। जैसे मुझे रुका था लेडी पुलिस लेकर सोशल मीडिया में 80 लाख से ज्यादा अब तक व्यूअर्स हो गया है 3-4 दिन में। ठीक है। रीता চট্টোপাধ্যায়ের কেসে 172 পাতার চার্জশিট জমা দিয়েছে ইডি। এখনো পর্যন্ত সম্পত্তি বাজেয়াপ্ত 103 কোটি টাকার মতো। ওই জন্যই তো রেজুলেশন এনেছিল চোরেদের পার্টি তৃণমূল। আমরা ধন্যবাদ জানাচ্ছি তৃণমূল কংগ্রেসকে, বুদ্ধিভ্রষ্ট হয়েছে। এই মুলতবি প্রস্তাবটা আমরা আনতে গেছিলাম বৃহস্পতিবার, আমাদের আনতে দেয়নি। আজকে সারাদিন চোরেদের প্রোটেক্টেড কারা আর চোরেদের বিরোধী কারা, এটা পশ্চিমবাংলার লোক দেখলো। 189 জন চোরেদের পক্ষে এমএলএ আর 64 জন এমএলএ চোরেদের বিরুদ্ধে। একটা বিষয় যে মুখ্যমন্ত্রী বলছেন নবান্ন অভিযানে লোক হয়নি, ওটা উনি ভাঙা রেকর্ড, ওরা ভাঙা রেকর্ড, ওসব বলে কোনো লাভ নেই। উনি 31টা মামলা করেছেন আমার বিরুদ্ধে। আমি জুডিশিয়ারির প্রোটেকশন পেয়েছি। আমি এর আগে মালদার কালিয়াচক, মুর্শিদাবাদের নবগ্রাম এক্সপ্লোশন নিয়ে চিঠি দিয়েছিলাম। সেই কেস এনআইএ টেক আপ করেছে। আমি আজকে টিটাগড় নিয়ে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি লিখেছি এবং তথ্য দিয়েছি। এরপরে আমি শীতলকুচির কেস নিয়েও, যেখানে টিএমসির জেহাদিরা আমাদের উপরে বোমা মেরেছে, আমাদের 63 জন লোককে জেলের ভিতরে রেখেছে, সেটা নিয়েও লিখব। আনিস খানের বাড়ির সামনে দিয়ে ডিওএফআই মিছিল শুরু করে। তার আগে গতকাল ওখানে তৃণমূল হামলা করেছে বলে তাদের অভিযোগ। কালকে ওরা একইভাবে কলকাতার রাস্তায় বিক্ষোভ দেখাবে। মূলত আনিস কাণ্ড এবং চাকরির। দেখুন, কালকের যে বিক্ষোভটা বামপন্থীদের
সিপিআইএম এর ডিওয়াইএফআই বা ওদের যুব সংগঠনের নেতা নেত্রীরা করছে, আমি এটা নিয়ে কোনো কমেন্ট করব না। আমাদের স্ট্যান্ড খুব ক্লিয়ার, পশ্চিমবঙ্গ বিধানসভায় স্বীকৃত রাজনৈতিক দল হচ্ছে বিজেপি, অন্য কোনো স্বীকৃত রাজনৈতিক দলের মেম্বার নেই, একজন ইন্ডিপেন্ডেন্ট আছে। স্বাভাবিকভাবে ভারতীয় জনতা পার্টির দায়িত্ব সরকার বা সরকারি দলের দ্বারা যেই অত্যাচারিত হবে তাদের পাশে দাঁড়ানো, অপোজিশন লিডার, চিফ হুইপ বা আমাদের এমএলএদের। যেহেতু আমরা সোল এবং অনলি অপোজিশন ইনসাইড দ্য অ্যাসেম্বলি, রেকগনাইজ অপোজিশন, পশ্চিমবঙ্গ সরকারের দ্বারা অর্থাৎ পুলিশ প্রশাসন, শাসক তৃণমূল কংগ্রেসের দ্বারা যেখানেই যে অত্যাচারিত হবে তার পাশে দাঁড়ানোর দায়িত্ব আমাদের। আমরা আনিস খানের ইস্যুতে প্রথম থেকে বলেছি যে রাজনৈতিকভাবে প্রদর্শকগতভাবে আনিস খান এবং তার পরিবারের সঙ্গে আমাদের পার্থক্য আছে, থাকবে। আনিস খানের অনেক তনি বেঁচে থাকার সময় সোশ্যাল মিডিয়া পোস্টে বিজেপি, নরেন্দ্র মোদীজি বিচার পরিবার নিয়ে অনেক খারাপ খারাপ, যেগুলো আমাদের মনে হয়েছে খারাপ খারাপ কমেন্টও আছে, পোস্টও আছে। আমরা সেই জায়গায় যাচ্ছি না। আমরা বলেছি যে তার বাবাকে যে সিবিআই ইনভেস্টিগেশনের জন্য আপনার মুভ করা উচিত, সুপ্রিম কোর্টে যাওয়া উচিত, আমাদের কাছে আইনি সাহায্য চাইলে আমরা করব। আপনারা জানেন রামপুরহাটের বাগডুইতে যাদের জেনোসাইড করে পুড়িয়ে মারা হয়েছে তারা কেউ বিজেপিকে ভোট দেয়নি। ওই বুথে আমরা মাত্র 18টা ভোট পেয়েছিলাম 2021-এর বিধানসভার ভোটে আমাদের রামপুরহাটের বিজেপির প্রার্থী। কিন্তু প্রথম 55 জন এমএলএ আমরা ইনসিডেন্টের পরের দিন ওখানে আমরা গেছি। আপনারা ঝালদার ক্ষেত্রেও দেখবেন কংগ্রেস কাউন্সিলর যখন গুলিবিদ্ধ হন, মারা যান, আমাদের ওখানকার এমপি জ্যোতির্ময় সিং মাহাতো প্রথম তার বাড়িতে পৌঁছায় এবং আমিও কিছুদিন পরে তার বাড়িতে আমাদের পুরুলিয়ার এমএলএ এমপিকে নিয়ে পাশে দাঁড়াই। সেখানেও কিন্তু কোনো রাজনৈতিক ছোঁয়া ছিল না। পশ্চিমবাংলার লোক কংগ্রেসকে রিজেক্টেড করেছে, টেস্টেড অ্যান্ড রিজেক্টেড, সিপিএমকে টেস্টেড অ্যান্ড রিজেক্টেড করেছে। অনলি অপোজিশনের দায়িত্বটা দিয়েছে আমাদের। তাই এই সরকার, এই মুখ্যমন্ত্রী, এই পার্টি ক্যাডাররা, এই পুলিশ যেখানেই যার উপর অত্যাচার করবে সেখানে ভারতীয় জনতা পার্টি দায়িত্বশীল বিরোধী দল হিসেবে কোনো রাজনৈতিক স্বার্থের জন্য নয়, ভোটের অঙ্কের জন্য নয়, পাশে থাকবে। তাই সালমান খানের যে ইস্যু, তাকে যেভাবে উইটনেসকে কোপানো হয়েছে, যেভাবে মাথায় চপার দিয়ে মারা হয়েছে, তার দোষীরা সাজা পাক এবং আনিসের পরিবার পশ্চিমবঙ্গ থেকে মামলা সরিয়ে নেওয়ার জন্য সুপ্রিম কোর্টের দ্বারস্থ হোক এবং সিবিআই ইনভেস্টিগেশন ডিমান্ড করুক, এটা আমি বা আমরা চাইব। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন নবান্ন অভিযানে কোনো রকম ভিড় হয়নি, কিন্তু আজকে দেখা যাচ্ছে স্বরাষ্ট্র সচিব হাইকোর্টে হলফনামা দিয়েছে, সেখানে উল্লেখ রয়েছে উনি মমতা ব্যানার্জি ফুস বলেছিলেন, ওনার গোপালিকা হুস বলে দিয়েছে, যে এত লোক সামলানো যায়নি। শুভেন্দুদা, 2020-তে তৃণমূল ছাড়ার পর সম্ভবত প্রথম আপনার সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের নমস্কার বিনিময়। না, আমার সঙ্গে আগেও দেখা হয়েছে। 15ই আগস্ট 2021 রাজভবনে টি পার্টিতে উনি তদানীন্তন রাজ্যপাল, আজকের উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়জির পাশে বসেছিলেন। আমরা সৌজন্য জানি, আমাদের বাবা মা, আমাদের পরিবার, আমাদের সংস্কৃতি, কালচার, আমরা সেটা শিখেই এগোই। আমরা কখনো কোনো পদাধিকারীকে, সে যদি একজন সাধারণ সিভিক ভলেন্টিয়ার হন, যদি খুব বেশি ক্লোজ বা পরিচিত না হয়, আপনি দিয়ে শুরু করি। আর বিধানসভায় এই প্রথম রাজ্যের মুখ্যমন্ত্রী বিরোধী দলনেতাকে তুই তাকারি করেছে আপনাদের সামনে। সৌজন্য বিনিময়টাকে টিভিতে না দেখিয়ে মুখ্যমন্ত্রী বিরোধী দলনেতাকে তুই বললেন, এটা যদি দেখাতে পারেন তাহলে মনে করব পশ্চিমবাংলার মিডিয়া অ্যাডভার্টাইজমেন্টের জন্য মুখাপেক্ষী নয়, তাদের মেরুদণ্ডটা সোজা আছে।